আসসালামু আলাইকুম। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন পার্ট 2 এ স্বাগতম। 3.5 পরমাণুর সাংগঠনিক কণা, দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যান অ্যাটম, অর্থাৎ কোন কোন পার্টিকেলস দিয়ে পরমাণু গঠিত। ঠিক আছে। আচ্ছা, একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণু 3টি কণা দিয়ে তৈরি। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সো ইলেকট্রন, প্রোটন এবং হলো নিউট্রন, এই 3টা কণাতে নিউক্লিয়াস বা নিউক্লিয়াস সহ পুরো পরমাণু তৈরি, অ্যাকসেপ্ট হাইড্রোজেন। হাইড্রোজেন ছাড়া কেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমরা জানি কি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। পারমাণবিক সংখ্যা আসলে মূলত প্রোটন সংখ্যা। ঠিক আছে, প্রোটন সংখ্যা। তো হাইড্রোজেনের তার মানে প্রোটন সংখ্যা 1। তো হাইড্রোজেনের নিউক্লিয়াস অর্থাৎ সেন্টারে যেটা আছে সেখানে শুধুমাত্র একটা প্রোটন রয়েছে। ঠিক আছে, এখানে কোনো নিউট্রন নাই এবং চারিদিকের কক্ষপথে একটা ইলেকট্রন রোটেশন বা রিভলভ ঘূর্ণায়মান অবস্থায় আছে। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 1। এর কারণ হচ্ছে হাইড্রোজেনের শুধুমাত্র একটা প্রোটন রয়েছে, কিন্তু হাইড্রোজেনের 3টা আইসোটপ রয়েছে। 3টা আইসোটপ। আইসোটপটা কি? আইসোটপ হচ্ছে একই পরমাণু কিন্তু তাদের নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যার চেঞ্জের কারণে তাদের ভর সংখ্যা চেঞ্জ হয়। অর্থাৎ আইসোটপ তাদেরকে বলা হয় যাদের প্রোটন সংখ্যা সেম বাট ভর সংখ্যা আলাদা। ভর সংখ্যাটা কি? ভর সংখ্যাটা মূলত প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। সো হাইড্রোজেনের আইসোটপ 3টা, একটা হলো হাইড্রোজেন, 2 নম্বরটা হলো ডিউটেরিয়াম যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় এইভাবে, আর 3 নম্বরটা হলো ট্রিটিয়াম। তো ডিউটেরিয়ামে মূলত একটা প্রোটন আর একটা নিউট্রন থাকে। হাইড্রোজেনে কি থাকে? হাইড্রোজেনে শুধুমাত্র একটা প্রোটন থাকে, আর ট্রিটিয়ামে থাকে একটা প্রোটন প্লাস হলো 2টা নিউট্রন। এজন্য ট্রিটিয়ামের ভর এই যে 3। সো এই দুইটা আইসোটপের কথা আমরা বাদ দিই। আইসোটপ যেটা আছে পরিবেশে সেটা পরিমাণ খুবই কম, এই দুটোর পরিমাণ লেস দেন 0.1%, আর 99%-এ হাইড্রোজেন থাকে। সো হাইড্রোজেনটাকে আমরা কনসিডার করব। তো হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণুতে 3টি কণা থাকে বলা হয়েছে। এর কারণ হচ্ছে হাইড্রোজেনে নিউট্রন থাকে না। আচ্ছা, আমরা পরের এতে যাই, এগুলো একটু ক্লিয়ার করি, নতুন কিছু লিখতে হবে এখানে। ওকে, এই কণাগুলোকে পরমাণুর সাংগঠনিক বা ফান্ডামেন্টাল বা মৌলিক কণা বলে। পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। আচ্ছা, ইলেকট্রন, ফার্স্ট অফ অল ইলেকট্রন সম্পর্কে ডিটেলস। ইলেকট্রন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা যার আধান বা চার্জ ঋণাত্মক, নেগেটিভ। এই আধানের পরিমাণ 1.6 × 10⁻19 কুলম্ব, যেটা নেগেটিভ। ঠিক আছে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ সেজন্য সেই চার্জের প্রথমে নেগেটিভ চিহ্নটা থাকবে। সো চার্জের পরিমাণ কত? 1.6 × 10⁻19 কুলম্ব, অর্থাৎ 0.000 এরকম করতে করতে 19টি জিরো দেওয়ার পরে এখানে 19টি জিরো হবে এখানে। তাহলে কত ছোট সংখ্যা, এতটুক চার্জ একটা ইলেকট্রনের, একটা সিঙ্গেল ইলেকট্রনের চার্জ এটা। আচ্ছা, এত কুলম্ব, চার্জের একক কুলম্ব। একে ই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ইলেকট্রনকে ই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম। অর্থাৎ ভর যদি বলা হয় তাহলে 0.000 এরকম করতে করতে জিরো হবে কতটি? 28, অর্থাৎ
প্রায় 27টি জিরো হবে, 27টি জিরো, এরপরে 1 বা 91 এরকম হবে। তার মানে এটা কত ছোট, আউট অফ থিঙ্কিং। ট্রিলিয়ন 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 এরকম 4বার ট্রিলিয়ন বলা লাগতে পারে ট্রিলিয়নের পর, এত কম ভর ইলেকট্রনের। ইলেকট্রনের আপেক্ষিক আধান -1 ধরা হয় এবং এর মোট ভর অর্থাৎ এর ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় 1840 গুণ কম, অর্থাৎ 1 ইলেকট্রনের ভর সমান 1/1840 নিউটন আর প্রোটনের ভর। নিউটনের প্রোটনের ভরে 1840 ভাগের 1 ভাগ ইলেকট্রনের ভর। তাই এর আপেক্ষিক ভরকে শূন্য ধরা হয়। কেন আপেক্ষিক ভরকে শূন্য ধরা হয়? কারণ এটা এতটাই কম যে নেগলিজিবল ধরা হয়। আচ্ছা, প্রোটনের সংকেত হলো পি। প্রোটন হলো পরমাণুর অপর একটি মৌলিক কণিকা বা চার্জ বা আধান, যেটা হলো ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ। আচ্ছা, এই আধানের পরিমাণ 1.6 × 10⁻19 কুলম্ব। এইটা হলো ইলেকট্রনের চার্জের সমান, বাট এখানে সাইন হবে পজিটিভ, এই যে পজিটিভ চিহ্ন, এতটুকু পার্থক্য। একে পি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি প্রোটনের ভর 1.67 × 10⁻24 গ্রাম। ওখানে 28 গ্রাম ছিল, এখানে পাওয়ার 28 ছিল মাইনাস ইলেকট্রনের ক্ষেত্রে, কিন্তু প্রোটনের ক্ষেত্রে -24। প্রোটনের আপেক্ষিক আধান +1 এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। আচ্ছা, এবার নিউট্রনের সংকেত হলো n, যেটা চার্জ নিরপেক্ষ। আচ্ছা, কি বলেছে নিউটন নিয়ে? নিউটন হলো পরমাণুর আরেকটি মৌলিক কণিকা যার কোনো আধান বা চার্জ নেই। ঠিক আছে, চার্জ নিরপেক্ষ। হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন রয়েছে। একে n প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এর ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি, অর্থাৎ আমরা আগে দেখলাম প্রোটন আর নিউট্রনের ভর সমান, কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা হয় তাহলে কি বলছে? নিউটনের ভর প্রোটনের চেয়ে সামান্য বেশি, অর্থাৎ নিউটনের ভর প্রোটনের চেয়ে বেশি। ঠিক আছে। আচ্ছা, পরমাণুর সাংগঠনিক বা মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মাবলীর নিচের তালিকা দেওয়া হলো। আচ্ছা, তো এতক্ষণ যে ইনফরমেশনগুলো আমরা দেখলাম ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে, সেই সবগুলো একটা টেবিলে এখানে দেওয়া হয়েছে। মাস্ট এই টেবিলের ডাটাগুলো মুখস্থ করতে হবে, মাস্ট। কি কি দেওয়া আছে এখানে? ইলেকট্রন মৌলিক কণিকার নাম, অর্থাৎ একটা পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে পাবো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন ই, প্রোটন পি এবং হলো নিউট্রন এন। সো প্রতীক এখানে দেওয়া আছে। এবং প্রকৃত আধান বা চার্জ। প্রকৃত আধান কত? ইলেকট্রনের ক্ষেত্রে যে আধান, প্রোটনের ক্ষেত্রে ঠিক একই সমান আধান, দুটোই কুলম্ব ইউনিটে। এবং চার্জের মান পজিটিভ এবং নেগেটিভ। ঠিক আছে, ইলেকট্রন যেহেতু নেগেটিভ তাই তার চার্জ হলো নেগেটিভ। আর প্রকৃত ভর, এটি ইম্পর্টেন্ট। ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম। আচ্ছা, প্রোটনের এইটা এবং হলো নিউটনের 1.67 × 10⁻24। যদিও এই দুটা ভরটা সেম দেখাচ্ছে প্রোটন আর নিউটনের, কিন্তু নিউটনের ক্ষেত্রে ভরটা একটু বেশি হবে। ঠিক আছে, 7 এর পর এখানে 8 আসবে, এখানে 5, এরকম। জাস্ট এগুলা সেম, তার মানে খুবই হালকা কম আছে প্রোটনের ভর। আচ্ছা, আপেক্ষিক আধান ইলেকট্রনের হলো -1 এবং প্রোটনের হলো +1 এবং নিউটনের 0। আপেক্ষিক ভর, ইলেকট্রনের ভর নাই, ইলেকট্রন ভরকে নেগলিজিবল ধরা হলো, এবং প্রোটনের ভরকে 1 এবং নিউটনের ভরকে 1 ধরা হয়েছে, 1 ইউনিট। ঠিক আছে, এখানে 1 ইউনিট। আচ্ছা, এটা দিয়েই এই প্রোটন এবং নিউটনের এই আপেক্ষিক ভর দিয়ে আমরা কি ভর হিসেব করি যে কোনো পরমাণু। যেমন উদাহরণ হিসেবে দিই, এক্সাম্পল, আমরা যদি বলি যে একটা পানির অণুর সংকেত কি H2, এটার ভর কত, এর আণবিক ভর কত, যদি কোশ্চেন থাকে তাহলে এটার অ্যান্সার কেমন হবে? হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি 1, যেহেতু দুইটা হাইড্রোজেন রয়েছে তাই তাকে 2 দ্বারা গুণ করলাম, যোগ অক্সিজেনের আণবিক ভর 18, পারমাণবিক ভর 18। এটা
আসলে গ্রাম পার মোল ইউনিটে থাকবে। তো টোটাল সরি অক্সিজেনের এখানে 16 হবে, 8 অক্সিজেনের 8 দুগুণে 16, টোটাল 18 গ্রাম পার মোল। এটা হলো ওয়াটারের পারমাণবিক ভর। তো এই 18 কোত্থেকে আসলো? 18টা আসছে মূলত প্রোটন আর হলো নিউটনের সংখ্যা থেকে। ঠিক আছে, 18টা হচ্ছে হলো প্রোটন প্লাস নিউটনের সংখ্যা থেকে। আমরা যদি দেখি হাইড্রোজেনে একটা প্রোটন রয়েছে, তাহলে দুইটা হাইড্রোজেনে দুইটা প্রোটন রয়েছে, তাহলে দুইটা প্রোটনের ভর এই যে এটা যদি কনসিডার করি তাহলে 2 প্লাস অক্সিজেনের নিউক্লিয়াসে একটা এবং প্রোটন আর নিউটনের সংখ্যা কত? 8টা করে, 8টা প্রোটন এবং 8টা নিউটন রয়েছে। সো টোটাল 8 + 8 = 16 নিউট্রন। সো টোটাল দুইটা প্রোটন আর 16 নিউটন ইকুয়াল টু 18 প্রোটন অ্যান্ড নিউট্রন। সো এটাই মূলত আণবিক ভর। আচ্ছা, পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার আসলে খুব ইম্পর্টেন্ট। পর্যায় সারণীতে 1 থেকে অর্থাৎ হাইড্রোজেন থেকে 118 অর্থাৎ অর্গানাইজেশন পর্যন্ত যতগুলো মৌল রয়েছে সবগুলোকে সিরিয়ালে 1 থেকে 118 পর্যন্ত সাজানো হয়েছে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। আচ্ছা, ডিটেলসে কি বলছে আমরা দেখব এখানে। কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াস কেন্দ্রে উপস্থিত প্রোটনের সংখ্যাকে, আমরা যে প্রোটনটা এখানে দেখলাম, এই প্রোটনের সংখ্যা নিউক্লিয়াসে যত থাকবে তার পারমাণবিক সংখ্যা তত হবে। অর্থাৎ আমরা যদি বলি যে, যদি সাপোজ দিলাম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 আমরা জানি, তার মানে সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা হবে 11টি। জাস্ট অ্যান এক্সাম্পল। আচ্ছা, ফর এক্সাম্পল হিলিয়ামের একটি পরমাণুতে নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। আবার অক্সিজেনের পরমাণুতে নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে অক্সিজেনের। সো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়, তাই পারমাণবিক সংখ্যাকে একটি মৌলের আইডি নাম্বারও বলা যায়। ঠিক আছে, আইডি নাম্বারের মতো, কেননা প্রত্যেকটা মানুষের আইডি নাম্বার, এনআইডি বা যে কোনো আইডি নাম্বার ইন্ডিভিজুয়ালি ফিঙ্গারপ্রিন্টের মতো আলাদা আলাদা হয়। ঠিক সেরকম প্রত্যেকটা পরমাণুর আলাদা আলাদা সংখ্যক প্রোটন রয়েছে। একাধিক পরমাণুর একই সংখ্যক প্রোটন এরকম হয় না। পারমাণবিক সংখ্যা 1 হলে ওই পরমাণুটি হাইড্রোজেন, আর পারমাণবিক সংখ্যাকে 2 হলে ওই পরমাণুটি হিলিয়াম হবে। পারমাণবিক সংখ্যা 9 হলে ওই পরমাণুটি ফ্লোরিন। অর্থাৎ পারমাণবিক সংখ্যায় কোনো পরমাণুর আসল পরিচয়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ পারমাণবিক সংখ্যার সাইন হলো জেড। আচ্ছা, যেহেতু প্রত্যেকটা পরমাণুই চার্জ নিরপেক্ষ অর্থাৎ মোট চার্জ বা আধান শূন্য, তাই পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরের দিক ততটা ইলেকট্রন থাকে। বিষয়টা একটু ক্লিয়ার করি। এটা নিউক্লিয়াস, এর চারিদিকে সাপোজ ইলেকট্রন রোটেট করতেছে। তো নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা যদি 5টি প্রোটন থাকে, তাহলে এখানে নিউক্লিয়াসের চার্জ কত হবে? +5, যেহেতু একটা প্রোটনের চার্জ +1, তাই না? +1, তাহলে এই +5কে নিউট্রালাইজ করতে অবশ্যই 5টা ইলেকট্রন দরকার, তাছাড়া নিউট্রালাইজ হবে না। 1 2 3 4 5, 5টা ইলেকট্রন যদি রোটেট করে চারিদিকে, তাহলে 5টা ইলেকট্রনের চার্জ হবে -1 -1 -1 -1, এইভাবে টোটাল -5। সো -5 এবং +5 পরস্পরকে নিউট্রালাইজ করবে। সো পুরা পরমাণুটা কি হবে? স্টেবল হবে, অর্থাৎ সুস্থিত। যদি এখানে কোনোভাবে একটা ইলেকট্রন এখান থেকে চলে যায়, তাহলে এখানে চার্জ কত হবে? বাইরের চার্জ -4 হবে আর ভিতরের চার্জ +5 হবে। এখানে চার্জের ইমব্যালেন্স হবে, তখন পরমাণুটা চার্জিত অবস্থায় চলে যাবে, তখন আয়নে পরিণত হবে। সো নর্মালি
যে কোনো পরমাণুর বাইরের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ ইলেকট্রনের চার্জ আর কেন্দ্রের প্রোটনের চার্জ সমান থাকবে। আচ্ছা, এটা বলা হয়েছে এখানে। নেক্সট, ভর সংখ্যা বা মাস নাম্বার। মাস নাম্বার নিয়ে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট part in this chapter. Okay. কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। অর্থাৎ ভর সংখ্যা সমান কি পাবো? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। একে এ দ্বারা প্রকাশ করা হয়। সো এটি ইকুয়াল টু এ লিখতে পারি আমরা। ওকে, যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়, তাই কি না? তো এখান থেকে আমরা লিখতে পারি কি, বা নিউট্রন সংখ্যা ইকুয়াল টু টোটাল ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। দিস ইজ অ্যানাদার ল। ওকে, যেমন সোডিয়াম Na এর ভর সংখ্যা 23, তাহলে এর প্রোটন সংখ্যা কত হবে? 11। ফলে এর প্রোটন সংখ্যা 11, এটা আমরা আগে থেকে জানি, এবং নিউট্রন সংখ্যা কত হবে? 23 বিয়োগ 11 ইকুয়াল টু 12। খুবই সিম্পল। আচ্ছা, কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা পরমাণুর প্রতীকের নিচে বাম দিকে লেখা হয়। পরমাণুর সংখ্যা প্রতীকের বামে উপরে লেখা হয়। সোডিয়াম, যেমন এটা সোডিয়াম, এই উপরে যেটা আছে উপরে ভর সংখ্যা, উপরে যেটা সেটা ভর সংখ্যা, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। নিচে যেটা সেটা প্রোটন সংখ্যা বা জেড। সো আমি এখানে একটা কাল্পনিক একটা পরমাণু এ। সো এর উপরে বাম দিকে থাকবে, হলো এ। সরি, এটাও এ হয়ে গেল না। আচ্ছা, ধরলাম একটা পরমাণু এক্স, এটা একটা আননোন পরমাণু। ঠিক আছে, এটার চারটা, এইখানে এখানে 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 চারপাশে চারটা ডিজিট বসতে পারে। যদি এখানে কোনো ডিজিট বসে সেটা হবে ভর সংখ্যা, যদি নিচে কোনো ডিজিট বসে সেটা হবে প্রোটন সংখ্যা, যদি এখানে কোনো ডিজিট বসে প্লাস অথবা মাইনাস আকারে সেটা হবে চার্জ, আর নিচে কোনো যদি ডিজিট বসে এ দিয়ে প্রকাশ করলাম, এটা হবে নাম্বার অফ অ্যাটম। আচ্ছা, এ হবে নাম্বার অফ অ্যাটম। ফর এক্সাম্পল H2, এখানে 2 দুইটি হাইড্রোজেন, এরকম। আর এনটা তো চার্জ আমরা জানি, যেমন সোডিয়াম প্লাস 1, অ্যালুমিনিয়াম প্লাস 3, এগুলো হলো চার্জ। আর এটার পরিচয় তো বাম পাশে দেওয়াই আছে। ওকে, মৌলের প্রতীক হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 0। এই যে নিউট্রন সংখ্যা হাইড্রোজেনের 0, এই জন্য বলা হয়েছিল প্রত্যেক পরমাণুতে নিউট্রন রয়েছে এক্সেপ্ট হাইড্রোজেন। ঠিক আছে, এক্সেপ্ট হাইড্রোজেন মানে হাইড্রোজেন ছাড়া। সংক্ষিপ্ত প্রকাশ 11H। ঠিক আছে, আর হিলিয়ামের ক্ষেত্রে কি, পারমাণবিক, আমরা জানি পারমাণবিক সংখ্যা কোথায় হয়, হিলিয়ামেরটা এইটা হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা নিচে 2 লেখা আছে, এই যে পারমাণবিক সংখ্যা নিচে দেওয়া হয় এখানে জেড, এই যে জেড, তো নিচে 2, আর ভর সংখ্যা উপরে এ, উপরে 4। তো হিলিয়াম এভাবে প্রকাশ করা হয়। তো আমরা যদি এখন বলি অ্যালুমিনিয়াম একে কিভাবে প্রকাশ করব? প্রকাশ করার নিয়ম হচ্ছে Al, অ্যালুমিনিয়াম। আমি উপরে ভর সংখ্যা, অ্যালুমিনিয়ামের ভর কত আমরা জানি 27, অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত আমরা জানি 13। ঠিক আছে, অ্যালুমিনিয়াম চার্জ সর্বোচ্চ +0 হতে পারে, +3, এবং অ্যালুমিনিয়াম
সিঙ্গেল আকারে থাকে, এখানে দুটো বা তিনটে ভাবে থাকে না, যার ক্ষেত্রে এটা অ্যালুমিনিয়াম প্রকাশ করা যায়। আচ্ছা, এবার চ্যাপ্টারের নতুন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পরমাণুর মডেল। এতক্ষণ যে পরমাণু নিয়ে আমরা আলোচনা করলাম, সেই পরমাণুটা আসলে কেমন দেখতে সেটা কিভাবে জানা গেল? এটা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে জানা গিয়েছে।